মিয়ানমারের গণতন্ত্র আবারও নির্বাসনে, বাড়ি চলে না গেলে সেনা অ্যাকশন, এবার হুঁশিয়ারি জানিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। চীনের বিরুদ্ধে ভারসাম্য বজায় রাখতে ভারতের অবস্থানকে দৃঢ় করতে চাইছে যুক্তরাষ্ট্র। এবার মসজিদে বসে ভ্যাকসিন নিচ্ছেন যুক্তরাজ্যের মুসলিমরা। খুব শীঘ্রই সৌদিতে জারি করা হবে কারফিউ। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন না জো বাইডেন, বাইডেনের বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। এইবার আন্দোলনকারীদের পরজীবী বলে ছুঁড়ে ফেলে দিতে বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফিলিস্তিনে বিপুল পরিমাণে অর্থ সহায়তা কমিয়েছে আমিরাত ও বাহরাইন। মিলিশিয়াদের ইরানের সমর্থন আরব দেশগুলোর জন্য হুমকি, বলছে সৌদি আরব। এবং সর্বশেষ থাকছে ভারতকে পেছনে ফেলেছে বাংলাদেশ, বলছে ভারতীয় গণমাধ্যম। ইরানের উপর থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে জারি করা অর্থনীতির নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলছেন 2015 সালে সম্পাদিত পরমাণু সমঝোতার সব শর্ত পূরণ করলেই তবে যুক্তরাষ্ট্র ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। আর এই শীর্ষ নেতৃত্বের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত ইরান ও যুক্তরাষ্ট্র। আর জো বাইডেনের এমন বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। আর জো বাইডেনের বক্তব্যকে অসংলগ্ন হিসেবে আখ্যা দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। আর এর আগে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আলোচনার সমস্ত প্রস্তাব নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন ওয়াশিংটনকে আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। তবে খামেনির বক্তব্য স্পষ্ট ভাষায় প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্র আগে অবরোধ প্রত্যাহার করবে না। নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্র কখনোই আগে অবরোধ প্রত্যাহার করবে না। জো বাইডেনের বক্তব্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলছেন বাইডেন প্রশাসনও ট্রাম্প প্রশাসনের মতো অসংলগ্ন বক্তব্য দিচ্ছে। আর এইসব বক্তব্য সংশোধন করে স্থির সিদ্ধান্ত গ্রহণে এখনো সময় আছে বলে মন্তব্য করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক কার্যক্রম নিয়ে বেশ সক্রিয় ছিলেন। আর নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের উচিত এশিয়ার ওই অঞ্চলে ভারসাম্য আনার জন্য ভারতের দিকেই বেশি মনোনিবেশ করা। এছাড়া চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থানকে আরও মজবুত করতে এই পদক্ষেপ অগ্রণী ভূমিকা পালন করবে। বিশেষজ্ঞরা বলছেন চীনের আগ্রাসন ঠেকাতে নানা পরিকল্পনা হাতে নিয়েছে বাইডেন প্রশাসন। আর সেই পরিকল্পনায় ভারতের অংশগ্রহণ আরও শক্তিশালী পদক্ষেপ নিতে সাহায্য করবে যুক্তরাষ্ট্রকে। কারণ চীন থেকে আমদানি না করে ভারত থেকে সহজে আমদানি করতে পারবে যুক্তরাষ্ট্র। মূলত এই অঞ্চলে চীন একক কর্তৃত্বে নানা রকম রপ্তানি আমদানি চালিয়ে যাচ্ছে। আর ভারতই একমাত্র সেই কর্তৃত্ববাদে ভারসাম্য আনতে সক্ষম হবে। নিজেদের দেশের নাগরিকদের স্বাধীনতা, খর্ব ও মতবিরোধ বাড়িয়ে তুলতে চীনের কমিউনিস্ট পার্টির এমনকি চীনের নাগরিকদের কথা বলার স্বাধীনতা এবং প্রতিবাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো এই ব্যাপারে সে দেশের নাগরিকদের অন্ধকারে রেখেছে। এদিকে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে সিসিপির সঙ্গে সামান্য মতবিরোধের জেরে কঠোর শাস্তি পেতে হয় চীনের নাগরিকদের। আর সম্প্রতি একজন নাগরিক সাংবাদিককে এই ধরনের অভিযোগে কারাদণ্ড দেওয়ার ঘটনা ঘটেছে। কয়েক বছর আগেও চীনের বুদ্ধিজীবীরা সামান্য হলেও সরকারের সমালোচনা করতেই পারতেন। কিন্তু বর্তমানে চীনের কমিউনিস্ট পার্টি কোনো বিরুদ্ধ মত সহ্য করছে না। একাডেমিক থেকে শুরু করে সাধারণ নাগরিকদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বিরোধিতা কঠোরভাবে দমন করা হচ্ছে। এদিকে দ্য আটলান্টিক এক প্রতিবেদনের শিরোনাম করেছে নাজির অনুপ্রেরণায় চীনের কমিউনিস্ট পার্টি। আর এই নাজি পার্টি ছিল হিটলারের দল। নিজেদের আচরণের জন্য ব্যাপক সমালোচনার শিকার চীন। তবে চীনের কমিউনিস্ট পার্টি নিজেদের হয়ে সাফাই গাওয়ায় বুদ্ধিজীবীদের কাজে লাগাচ্ছে। আর এরাই আবার চীনের কার্যক্রম সঠিক প্রমাণের জন্য নানা ধরনের সংজ্ঞা দিচ্ছেন। এদিকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে রাশিয়ার সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন এই জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। রাশিয়ার বিরোধী দলের নেতাকে আটকের ঘটনাকে ঘিরে এই দ্বিপাক্ষিক সম্পর্কের এমন অবনতি এবং অচলাবস্থা দেখা দিয়েছে বলে জানিয়েছেন তিনি বলছেন ব্যক্তিগত উদ্যোগে 3 দিনের জন্য মস্কো সফরে গিয়েছিলেন তিনি। আর শনিবার ছিল সেই সফরের শেষ দিন। আর মস্কো থাকাকালীন তিনি ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নাভালিকে মুক্তি দেওয়ার জন্য মস্কোর কাছে জোরালো আহ্বান জানিয়েছেন। নাভালিকে সম্প্রতি মস্কোর একটি আদালতে 3.5 বছরের কারাদণ্ড দিয়েছে। আর ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলো রুশ বিরোধী দলের নেতার কারাদণ্ডের ঘটনাকে ভালো চোখে দেখছে না।
যুক্তরাজ্যে মসজিদে বসে ভ্যাকসিন নিচ্ছে মুসলিমরা। তবে প্রথম দিকে অনেকে ভ্যাকসিন নেবেন কিনা সেই বিষয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে থাকলেও এখন অনেকে স্বাভাবিকভাবে ভ্যাকসিন নিতে আগ্রহী হচ্ছেন। অনেকে প্রথম দিকে ভ্যাকসিন নেবেন কিনা সেটাও ঠিক করতে পারছিলেন না। তারা মনে করছিলেন হয়তো শাকসবজি সমৃদ্ধ ডায়েট মেনে চললেই করোনার বিরুদ্ধে লড়াই করা সম্ভব। কিন্তু পরবর্তীতে যুক্তরাজ্যের ইসলামিক সেন্টার থেকে ভ্যাকসিন সম্পর্কে অনেক তথ্য, নির্দেশনা ও আশ্বাস পান। আর তাতে জানানো হয়েছে ভ্যাকসিন হালাল, তাই এটি গ্রহণ করতে কোনো বাধা নেই। এদিকে সেইখানকার মসজিদ হিসাবে আল আব্বাস ইসলামিক সেন্টারকে ভ্যাকসিন কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে। আর মুসল্লিরা বলছেন মসজিদের মতো একটি বিশ্বস্ত জায়গা থেকে ভ্যাকসিন গ্রহণ করাটা কতটা সন্তোষজনক তা একটি অভিজ্ঞতা। আর এই মসজিদ থেকেই অনেকেই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন গ্রহণ করেছে। প্রসঙ্গত, ব্রিটেনে শুধু ভ্যাকসিন সেন্টার হিসেবে ফার্মেসিতে ভ্যাকসিন দেওয়া হচ্ছে না, বরং সিনেমা হল, ফুটবল খেলার মাঠ, মসজিদ, মন্দির সহ বিভিন্ন উপাসনালয়ে ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা হচ্ছে। অনেক মুসল্লি বলেছেন মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভ্যাকসিন নিয়ে বেশ ভীতি কাজ করেছে। এই প্রসঙ্গে তারা অনেক ভুল তথ্য পেয়েছেন, আর সেই কারণে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে তারা জানিয়েছেন। তারা বলছেন লোকজন ভ্যাকসিন নিতে আসছে, সেই জন্য আমরা অত্যন্ত আনন্দিত। আর আমরা মুসলিম ভাই বোনদের এই বিষয়ে উৎসাহিত করতে নিজেরাও ভ্যাকসিন নেওয়ার সৌভাগ্য অর্জন করতে চাই, আর এটি সবাইকে দৃঢ়ভাবে ইতিবাচক বার্তা দিবে। অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ আর সহ্য করা হবে না বলে মিয়ানমার সামরিক শাসক বাহিনী প্রতিবাদকারীদের কড়া হুঁশিয়ারি দিয়েছে সেনারা। আর অভ্যুত্থানের 7 দিনের মাথায় বিক্ষোভ বন্ধে হিংস্র হওয়ার ইঙ্গিত দিয়ে সামরিক বাহিনীর পক্ষ থেকে এমন সতর্কতা বলা হয়েছে। 1 ফেব্রুয়ারি সোমবার বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী, আর প্রতিবাদ সহ্য না করার ক্ষমতা এলো আরেক সোমবার। অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ তীব্র হতে শুরু করার পর কঠোর হচ্ছে সেনারা। মূলত বেসামরিক প্রতিবাদ বিক্ষোভ দমনের কালো অধ্যায় রয়েছে মিয়ানমার সেনাবাহিনীর। দীর্ঘ 50 বছর সামরিক শাসন প্রত্যাখ্যান করে মিয়ানমারে 10 বছরের বিরতি দিয়ে আবারও সেনা শাসন আসার পর থেকে নাগরিকরা বিভিন্ন পদ্ধতিতে প্রতিবাদ করেছেন। দিন দিন প্রতিবাদ ও বিক্ষোভের মাত্রা বাড়ছে, আর এর ফলে তারা ঘোষণা করেছে সামরিক বাহিনীর বিরোধিতা করা জমায়েত অবৈধ। এই জন্য কঠোর সাজার মুখে পড়তেই হবে। রবিবার সাপ্তাহিক ছুটির দিন জুড়ে মানুষ মিয়ানমারে বিক্ষোভ করেছেন, আর সোমবার প্রতিবাদ শুরু হলে ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করেছে পুলিশ। আর এই সময় বিক্ষোভকারীদের স্লোগান ছিল সামরিক একনায়ককে সরিয়ে দাও, অং সান সুচি এবং অন্য গ্রেপ্তারকৃতদের মুক্তি দাও। এদিকে ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য বরাদ্দ অর্থ সহায়তা বিপুল পরিমাণে কমিয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। প্রতি বছর আরব আমিরাত $5 কোটি 18 লাখ অনুদান দিল, 2020 সালে মাত্র $10 লাখ অনুদান দিয়েছে। আর একইভাবে বাহরাইনও ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য সহযোগিতা কমিয়ে দিয়েছে বলে খবরে জানা গেছে। তবে এই ব্যাপারে আর বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে নাগরিকদের বিধিনিষেধ মেনে চলার উপর ভিত্তি করে আবারও কারফিউ দিতে যাচ্ছে সৌদি আরব, আর এই জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে জোর দেওয়া হচ্ছে দেশটিতে। তারা বলছেন সামনের দিনগুলোতে মানুষ বিধিনিষেধ কতটুকু মেনে চলবে তার উপর ভিত্তি করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে গত সপ্তাহে সৌদি আরব জুড়ে 31 বার 868 বার করোনা সংক্রান্ত বিধিনিষেধ লঙ্ঘিত হয়েছে বলে জানিয়েছেন এই মুখপাত্র। এদিকে ভারতে কৃষক আন্দোলন নিয়ে সংসদে কড়া বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্দোলনকারীদের কটাক্ষ করে আন্দোলনজীবী বলে মন্তব্য করেছেন তিনি। রাষ্ট্রপতির ভাষণের জবাবে ধন্যবাদ দিতে গিয়ে তিনি এসব কথা বলেছেন। নরেন্দ্র মোদী বলেছেন, আমরা শ্রমজীবী শব্দ শুনেছি, কিন্তু এখন একটা নতুন প্রবণতা এসেছে আন্দোলনজীবী। এই আন্দোলনজীবীদের থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে হবে এবং দেশকেও বাঁচাতে হবে। তিনি আরো বলেছেন, আন্দোলনজীবীদের চিহ্নিত করতে হবে, কারণ তারা দেশের অগ্রগতির পথে প্রধান বাধা হিসেবে দাঁড়াচ্ছে। মূলত আন্দোলনকারীরাই দেশের পরজীবী, আর এই পরজীবীদের ছুঁড়ে ফেলতে হবে।